সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি। আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এসএসসি বায়োলজি বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে ছোট্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ডিএনএ। তো এসএসসি বায়োলজি বইয়ের দ্বাদশ অধ্যায়টি হলো যে জীবের বংশগতি ও বিবর্তন। বংশগতি নিয়ে কথা বলতে হয় যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত করাকেই এই বংশগতি বলা হয়। বংশগতি আবার বলছি কাকে বলে? পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত করাকেই বলা হয় বংশগতি। এখন আমাদের দাদা দাদি নানা নানি পিতা মাতারা তাদের বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে যুগ যুগ ধরে রেখে গেছেন। হ্যাঁ, এটা একেবারে প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকভাবে এই বৈশিষ্ট্য চলতেই থাকবে। যেমন ধরো, আমাদের এই বাঙালি জাতটাকে বলা হয় যে শঙ্কর জাত। কেন এই ধরনের নাম দেওয়া হয়েছে? কারণ আমরা বাঙালি জাতের ইতিহাস যদি আমরা চিন্তা করি, এই বাঙালি জাতটা এসেছে এই উপমহাদেশের এই বঙ্গদেশে। তোমার যারা উপনিবেশ স্থাপন করছে বা যারা যুগ যুগ ধরে এই দেশটাকে শাসন করে গেছে, তাদের মধ্যে আছে যে পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে তোমার ব্রিটিশ, এবং তারও পূর্বে যারা এই দেশে ছিল আর্য, অনার্য, মঙ্গোলীয়, এই অস্ট্রিক, এই ধরনের জাতিরা এই দেশে যুগ যুগ ধরে ছিলেন। এবং তারা তাদের এই দেশে তারা বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে বিভিন্ন দেশ থেকে এসে ব্যবসা বাণিজ্য করে তাদের পরবর্তী বংশধর এদেশে রেখে গেছেন। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে তাদের সেই বৈশিষ্ট্যগুলা এখনো আমাদের সেই বাঙালি ফনা মানুষগুলার ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। বাঙালি মানুষদের যদি আমরা দেহের গঠন চিন্তা করি, কেউ একেবারে লম্বা, কেউ খাটো, কেউ মাঝারি ধরনের লম্বা, কেউ বা একেবারে অন্যরকম। এই যে বিভিন্নতা বাঙালিদের মধ্যে দেখা যায়, গায়ের রং, চুলের রং, চোখ, মুখ, এদের বৈশিষ্ট্য কিন্তু সেই তাদের পূর্বপুরুষদের কাছ থেকে চলে এসেছে। যেমন কারো চোখ যদি আমরা চিন্তা করি, দেখবা যে কারো কারো চোখ কিন্তু এই ক্যাটসাই অর্থাৎ বিড়াল চক্ষু, একেবারে ক্যাটসাই মানে হলো যে বিড়াল চক্ষু। এখন এই যে চোখের রং, এই রংটাও কিন্তু সেই পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। কারো চুল কোঁকড়ানো, কারো চুল একেবারে কুচকুচে কালো, কারো চুল একেবারে সাদা। এই যে বিভিন্নতা, দেহের বিভিন্নতা, আকার আকৃতির বিভিন্নতা, এগুলা কিন্তু সেই পূর্বপুরুষদের কাছ থেকেই পাওয়া। এই জন্য বাঙালি জাতটাকে বলা হয় শঙ্কর জাত। আর এই যে বংশ পরম্পরা পিতামাতার বৈশিষ্ট্য, দাদা দাদি নানির বৈশিষ্ট্য তাদের যে পরবর্তী প্রজন্মে চলে এসেছে, সেজন্য যেই জিনিসটা দায়ী সেটা হলো যে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটা থাকে কোথায় সেটা তোমরা ভালো করে জানো। ক্রোমোজোম থাকে জীবের কোষে। আমরা একটু দেখি, ধরো প্রত্যেকটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, যে কোষের কথাই বলি, সেই কোষের ভিতরে কি থাকবে? অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা থাকবে। তোমরা এই যে কোষ বিভাজনের সময় আমি এই জিনিসটা বলেছি যে তোমরা দেখছো যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো এইরকম পেঁচানো কিছু তন্তু থাকে। এগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে তোমরা দেখছো, যখন নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন ঘটে, তখন সেই ক্রোমাটিন তন্তুগুলা ভেঙে খাটো এবং মোটা হয়। তখন সেটাকে আমরা বলি যে ক্রোমোজোম। কি বলি? ক্রোমোজোম বলি। আর জীবের এই যে বংশগতি কথাটা লিখছি, সেই বংশগতির অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য তাদের সন্তান সন্ততিতে যে স্থানান্তরিত হয়, সেটার জন্য মূলত কাজ করে এই ক্রোমোজোম। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আর এই ক্রোমোজোমের প্রধান উপাদান যেটি, সেটা হলো ডিএনএ ও আরএনএ। তো আমাদের আজকের ছোট্ট একটি টপিকস আমি নিয়েছি, সেটি হলো যে ডিএনএ। আজকে ডিএনএ অণুর গঠন নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। তা আসো বন্ধুরা, আমরা
এই ডিএনএ অণুর গঠন কিভাবে হয় সে সম্পর্কে জেনে নেই। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তোমাদের বইতে ডিএনএ অণুর গঠন নিয়ে একেবারে একটা প্রাথমিক পর্যায়ের আলোচনা আছে, কিন্তু এই আলোচনা থেকে ঠিক বই পড়ে তুমি বিস্তারিত ডিএনএ সম্পর্কে ধারণা লাভ করতে পারবা না। আমি চেষ্টা করব যাতে তোমরা ডিএনএ অণুর গঠনটাকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যাতে পরবর্তী তোমরা ক্লাসে গেলে, বিশেষ করে ইন্টারমিডিয়েটে গেলে ডিএনএ অণু সম্পর্কে একটা ভালো বেসিক নিয়ে তোমরা এখান থেকে যেতে পারো। তো ডিএনএ এর পূর্ণ রূপ যদি আমি বলি সেটা হলো যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পূর্ণ রূপটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আমি লিখে দিই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, এটা হলো ডিএনএ এর পূর্ণ রূপ। এখন এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা এই ডি বাদ দিলে আমরা কি পাই এখানে? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটা, নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড মূলত দুই ধরনের। একটা হলো যে ডিএনএ আর হলো গিয়ে আরএনএ। হ্যাঁ, ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে হলো গিয়ে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আমরা মূলত আজকে আমার আলোচনার বিষয় হলো গিয়ে ডিএনএ, এটা নিয়ে আমরা আলোচনা করব। ডিএনএ সংখ্যা, আমি ঠিক ডিএনএ অণুর গঠন আলোচনা করার পরে ডিএনএ এর সংজ্ঞাটা আমি দিয়ে ফেলবো যে ডিএনএ কাকে বলে। তার আগে আমি এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ যে জিনিসগুলো নিয়ে গঠিত সেটা আমি লিখে দিচ্ছি। ডিএনএ মূলত তিনটি জিনিস নিয়ে গঠিত। একটা হলো গিয়ে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, এটা হলো 5 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি 5 কার্বন বিশিষ্ট। পেন্টোজ সুগার। দ্বিতীয়টি হলো যে নাইট্রোজেন ক্ষার। তৃতীয়টি হলো গিয়ে অজৈব ফসফেট। দেখো, এই তিনটি জিনিস নিয়ে ডিএনএ অণু গঠিত। প্রথমটা লিখছি কি আমি? পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট। পেন্টা মানে হলো গিয়ে 5, তাহলে পেন্টোজ সুগার এটা হলো গিয়ে 5 কার্বন বিশিষ্ট এক ধরনের শর্করা জাতীয় খাদ্য। দ্বিতীয়টি হলো নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষারগুলোর ভিতরে আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এই চারটাকে, এই 5টা হলো গিয়ে নাইট্রোজেন ক্ষার। তাহলে নাইট্রোজেন ক্ষারগুলো কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। অ্যাডেনিন, এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন, টি ফর থায়ামিন, ইউ ফর ইউরাসিল। এই 5টা হলো গিয়ে নাইট্রোজেন ক্ষার। আর তৃতীয় নম্বরটি হলো যে অজৈব ফসফেট। অজৈব ফসফেট, হ্যাঁ, তো আমরা এই তিনটি জিনিস নিয়ে ডিএনএ অণু গঠিত। তাহলে আমরা এই পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, অজৈব ফসফেট এই সম্পর্কে একটু বিস্তারিত বলি, তারপর আমরা ডিএনএ অণুর গঠন কাঠামো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে উপাদানটি কথা বলছি সেখানে আমি কি লিখছি? পেন্টোজ সুগার। সেটা অবশ্যই কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এখন 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার আমি বোর্ডে লিখে দিচ্ছি। পেন্টোজ সুগার গুলা কি রকম? যেহেতু 5 কার্বন বলছি, তাহলে 1 2 3 4 5। হ্যাঁ, কার্বনের যোজনী তোমরা জানো 4।
তাহলে আমরা এখানে একটা অক্সিজেন দেই, আর এখানে বাকি হাতটা হাইড্রোজেন, এখানে একটা OH আর এখানে একটা H, OH H OH H, এটা হলো CH2OH। দেখো আমরা নাম্বারিং করলে 1 2 3 4 5, এটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। আমি আরেকটা লিখে ফেলছি, হ্যাঁ দুটো দেখতে প্রায় একই রকম। যেহেতু আমি ডিএনএ অণুর গঠন নিয়ে কথা বলবো। ডিএনএ মানে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো এই যে পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের এই জায়গাতে ওএস হবে না, এই জায়গাতে হবে এইচ। এখন এখানে কিন্তু দুই নম্বর কার্বনে কিন্তু ওএস আছে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র আমি কি লিখছি, শুধুমাত্র লিখছি হাইড্রোজেন অর্থাৎ এইচ দিছি। এখন এই 2 নাম্বার কার্বনে কি নাই, অক্সি নাই, এজন্য এইটা হলো ডিঅক্সিরাইবোজ। এই রাইবোজটার নাম হলো যে ডিঅক্সিরাইবোজ। দেখো 1 নাম্বার 2 নাম্বার কার্বনে কিন্তু OS নাই, এখানে কিন্তু 2 নাম্বার কার্বনে OS আছে, প্রত্যেকটাতে OS আছে, কিন্তু এখানে শুধুমাত্র 1 2 3 4 5 এই 2 নাম্বার কার্বনে কিন্তু OS নাই, এজন্য এটার নাম হলো যে অক্সি নাই, মানে ডিঅক্সি। তাহলে এটা কাজ করবে আরএনএ অণুতে, আর এটা কাজ করবে ডিএনএ অণু। তাহলে এই যে পেন্টোজ সুগার, আমরা ডিএনএ অণুর গঠনের ক্ষেত্রে এই পেন্টোজ সুগারটাকে আমরা নিব। আর এই পেন্টোজ সুগারটার আরেকটা ভার্সন আমি যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে অক্সিজেন কার্বন 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 কার্বন। দেখো এটা ভার্সনটাকে আমরা এভাবে লিখতে পারি, অক্সিজেন কার্বন 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 দুজনই যদি তুমি দাও, তাহলে OS, এখানে একটা S, আর এটা হলো যেহেতু এটা 2 নাম্বার কার্বন, 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার, আর এটা 2 নাম্বার কার্বনে কি থাকবে না, অক্সি থাকবে না। তাহলে এখানে S, এখানে OS, এখানে একটা হাইড্রোজেন, হ্যাঁ, আর এখানে CH2OH। তাহলে এটার ভার্সনটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক এটাকে আমরা যদি আর একটু মডিফাই করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অক্সিজেন কার্বন কার্বন কার্বন, হ্যাঁ, অর্থাৎ এটার আরেকটা রূপ হলো এটা। তাহলে দেখো আমরা এই পেন্টোজ সুগার নিয়ে কিন্তু আলোচনা করব। ডিএনএ অণুর গঠনের জন্য আমি এই পেন্টোজ সুগার নিব, তাহলে এটা কাজ করবে আরএনএ তে, আর এই পেন্টোজ সুগার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা, এই পেন্টোজ সুগারটা কাজ করবে ডিএনএ এর ক্ষেত্রে। তাহলে আমরা পেন্টোজ সুগার চিনলাম, কোন ধরনের পেন্টোজ সুগার আমরা নিব। এবার আসো দ্বিতীয় নম্বরে আমি লিখছি যে নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষারগুলো আবার 2 ধরনের, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। এই নাইট্রোজেন ক্ষারগুলা কি কি, আমি লিখছি যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এগুলা হলো নাইট্রোজেন ক্ষার। এখন এই নাইট্রোজেন ক্ষারগুলোর ক্রমকে যদি তুমি মনে রাখতে চাও, তাহলে এটাকে এভাবে লেখা যায়, এ গুড কেমিস্ট্রি টিচার, হ্যাঁ, এ গুড কেমিস্ট্রি টিচার। নেক্সট হলো যে ইউরাসিল। এখন নাইট্রোজেন ক্ষারগুলো হলো গিয়ে 2 ধরনের। এই প্রথম যে দুইটা, এই দুইটার নাম হলো গিয়ে ফিউরিন,
তারপরের যে তিনটা লিখছি আমি, এই তিনটার নাম হলো পাইরিমিডিন। দেখো তাহলে আমি কি কি নাইট্রোজেন ক্ষার লিখছি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এগুলো হলো যে নাইট্রোজেন ক্ষার। এই নাইট্রোজেন ক্ষারের প্রথম দুইটার নাম হলো যে ফিউরিন, তারপরে যে তিনটা সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এগুলোকে বলা হয় পাইরিমিডিন। তবে ডিএনএ অণুর ক্ষেত্রে এখানে আমরা ইউরাসিল এই নাইট্রোজেন ক্ষারটা আমার লাগবে না, এটা আরএনএ তে কাজ করবে। সেটা কার আবার আরএনএ তে টিএন থায়ামিন অর্থাৎ থায়ামিন থাকবে না, সেখানে শুধু ইউরাসিলটা থাকবে। আর ডিএনএ অণুর ক্ষেত্রে আমরা এই চারটা নাইট্রোজেন ক্ষার নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর এটাকে মনে রাখার জন্য তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটাও তুমি এভাবে মনে রাখবা, এ গুড কেমিস্ট্রি টিচার। এ গুড, গুড মানে হলো জি, কেমিস্ট্রি সি, টিচার। তাহলে এটা কিন্তু ইংলিশ সেন্টেন্স যদিও শুদ্ধ হয় না, তুমি বলতে মিস্টার এক্স ইজ এ গুড কেমিস্ট্রি টিচার। এটাকে মাথায় রাখলে তুমি এই নাইট্রোজেন ক্ষারগুলোকে তুমি সুন্দরভাবে লিখতে পারবা। এ গুড কেমিস্ট্রি টিচার, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই চারটা হলো যে ডিএনএ অণুর ক্ষেত্রে আমরা এই চারটাকে কাজে লাগাবো। এজন্য তুমি মনে রাখবা এ ফর অ্যাডিনিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন, টি ফর থায়ামিন। তো ফিউরিন, ফিউরিন সম্পর্কে বলতে গেলে ফিউরিন হলো গিয়ে এক দ্বি রিং অর্থাৎ দুইটি রিং নিয়ে এই ফিউরিন গঠিত। আর পাইরিমিডিন সেটা হলো এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার। যেমন ফিউরিনের গঠন চিত্রটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে সেটা এইভাবে দেখাতে পারি। হ্যাঁ, এটা হলো ফিউরিনের চিত্র। ফিউরিন মানে হলো যে দুই রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার, আর পাইরিমিডিন সেটা হলো যে এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার। হ্যাঁ, এটা হলো ফিউরিন আর এটা হলো পাইরিমিডিন। তাহলে এই জিনিসগুলোকে মনে রাখবা, ফিউরিন দ্বি রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার, আর পাইরিমিডিন, পাইরিমিডিন হলো এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষার। এখন নাইট্রোজেন ক্ষার তাহলে দুই ধরনের, একটার নাম হলো যে ফিউরিন আর একটার নাম হলো যে পাইরিমিডিন। ফিউরিনে আছে শুধুমাত্র অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনে আছে সাইটোসিন, থায়ামিন। ইউরাসিল আছে তবে সেটা আমরা ডিএনএ তে লাগবে না সেটা। তাহলে আমরা নাইট্রোজেন ক্ষার শিখলাম। 3 নম্বরের যে উপাদানটি কথা আমি লিখছি ডিএনএ অণুর গঠনের ক্ষেত্রে, সেটার নাম হলো গিয়ে অজৈব ফসফেট। অজৈব ফসফেট, অজৈব ফসফেট, অজৈব যৌগ। অজৈব ফসফেট মানে যে অজৈব যৌগ থেকে এই ফসফেটটা আসছে। যেমন ফসফরিক অ্যাসিড, তোমরা জানো ফসফরিক অ্যাসিডের সংকেতটা হলো গিয়ে ফসফরিক অ্যাসিড H3PO4, এটা হলো ফসফরিক অ্যাসিড। এখন ফসফরিক অ্যাসিডের যদি আমরা গঠন চিত্রটা আমরা আঁকি তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, অক্সিজেন যেহেতু ফসফরাসের যোজনী হলো গিয়ে 5। এখন 5, তারপরে আমি এখানে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এখানে দিতে পারি অক্সিজেন হাইড্রোজেন। দেখো ফসফরিক অ্যাসিডের গঠন চিত্রটা এরকম। তাহলে আমরা জানি অ্যাসিড কাকে বলে, যেটা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে আমরা অ্যাসিড বলি। তাহলে এখানে 3টা হাইড্রোজেন আছে, একটা, দুইটা, তিনটা। এই 3টা হাইড্রোজেন যদি এই 3টাকে যদি সে হাইড্রোজেন আয়ন হিসেবে ত্যাগ করে দেয় তাহলে আমরা সেটা এটা লিখতে পারি PO4। যেহেতু 3টা সে হাইড্রোজেন ত্যাগ করছে তাহলে তার জন্য আমরা লিখতে পারি 3-। এটা হলো যৌগমূলক। এই যে এটা হলো ফসফেট, এটাকে লিখতে পারি আমরা ফসফেট। তোমরা যৌগমূলক সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি H2SO4। এখান থেকে যদি দুইটা হাইড্রোজেন সে ত্যাগ করে তাহলে আমরা এটাকে লিখতে পারি SO4 আর এখানে লিখতে পারি 2- অর্থাৎ সালফেট। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট আসছে, অজৈব ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট এই যৌগমূলকটি আসছে। তো এটা হলো ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক মানে হলো অজৈব। তাহলে আমরা ডিএনএ অণুর ক্ষেত্রে এই ফসফেটকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা 3টা উপাদান সম্পর্কে জেনে নিলাম। ডিএনএ অণুর গঠনের ক্ষেত্রে যে 3টা উপাদান লাগে সেই 3টা উপাদান কি কি? প্রথমটির নাম বলছি পেন্টোজ সুগার, দ্বিতীয়টির নাম বলছি যে নাইট্রোজেন ক্ষার,
তৃতীয়টির নাম হলো অজৈব ফসফেট। এখন আমরা আসো এই তিনটা অণুর তিনটে উপাদান দিয়ে নাইট্রোজেন অণুটি কিভাবে গঠিত সেটা আমরা একটু গঠন চিত্র এঁকে দেখাই। দেখো আমি একটু আগে কিন্তু পেন্টোজ সুগারের চিত্রটা ওখানে আঁকছিলাম। তো দেখো আমরা যদি ই করি এই ডিএনএ অণুর গঠন আঁকি, তাহলে এটা হলো অক্সিজেন, এটা অক্সিজেন, এটা যদি অক্সিজেন হয় এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে এখানে আরেকটা কার্বন আছে এই, এটা হলো 5 নাম্বার কার্বন। দেখো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। তাহলে আমরা এই যে এই এটা এটা কিন্তু পেন্টোজ সুগারের আমি চিত্র ডিএনএ ওই যে রাইবোজ ডিঅক্সিরাইবোজের যে পেন্টোজ সুগার আছে সেটা চিত্র আমরা আঁকলাম। ঠিক 1 নম্বর কার্বনের সাথে তোমরা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারকে সংযুক্ত করবা, আর 1 2 3 4 5 5 নাম্বার কার্বনের সাথে তোমরা ফসফেটকে সংযুক্ত করবা। তো ফসফেটেরটাকে আমি কালো করে দিচ্ছি। এটা হলো ফসফেট আর এটা হলো সুগার, পেন্টোজ সুগার। হ্যাঁ, এটা হলো নাইট্রোজেন ক্ষার। তাহলে 1 নম্বর কার্বনের সাথে আমরা নাইট্রোজেন ক্ষারকে সংযুক্ত করব। 1 2 3 4 5 নাম্বার। আর এখানকার 3 নাম্বারের সাথে ফসফেটের বন্ড থাকবে। এক দুই তিন চার পাঁচ।
দেখো এই অণুর গঠন চিত্র দিকে তাকাইলে আমরা দেখো এটা কিন্তু পেন্টোজ সুগার, আর এটার সাথে সংযুক্ত আছে ফসফেট, আর পেন্টোজ সুগারের সাথে ভিতরের দিকে সংযুক্ত আছে নাইট্রোজেন ক্ষার। এখন নাইট্রোজেন ক্ষারগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এ গুড কেমিস্ট্রি টিচার। এবার এখান থেকে দেখো এগুলা কিন্তু বিপরীত ভাবে অবস্থান করে, এই সূত্রকের যে উপাদানগুলো সেগুলো বিপরীত ভাবে অবস্থান করে। আমরা এখান থেকে লিখতে পারি এ, নিচ থেকে লেখো এ, আরেকটা দরকার ছিল এ গুড কেমিস্ট্রি টিচার, তাহলে আরেকটা দরকার ছিল এ গুড কেমিস্ট্রি টিচার। হ্যাঁ, তাহলে আমরা কি করছি দেখো এখানে 1 নং কার্বনের সাথে 1 নং, এটা কিন্তু অক্সিজেন, 1 নং কার্বনের সাথে আমরা নাইট্রোজেন ক্ষারকে সংযুক্ত করছি, 1 2 3 4 5 নং কার্বনের সাথে আমরা ফসফেটকে সংযুক্ত করছি। তাহলে এই অ্যাডিনিন আর থায়ামিন এই দুইটার ভিতরে একটা বন্ড আছে, সেই বন্ডটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, ডাবল বন্ড। গুয়ানিন আর সাইটোসিন এই দুইটার ভিতরে যে বন্ড সেটা হাইড্রোজেন বন্ড, তবে সেখানে ট্রিপল বন্ড, আর সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড। তাহলে মনে রাখবা অ্যাডিনিনের সাথে থায়ামিনের বন্ড, গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ড, সাইটোসিনের সাথে গুয়ানিনের বন্ড। হ্যাঁ, এভাবে বন্ডগুলো হয়। অর্থাৎ ফিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ড হয়, কখনো ফিউরিনে পাইরিমিডিন বন্ধন হয় না। বন্ধন অবশ্যই ফিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন হবে। দেখো অ্যাডিনিন আর থায়ামিন এখানে এগুলাকে হাইড্রোজেন বন্ড বলা হয়। হাইড্রোজেন বন্ধনগুলো অ্যাডিনিন থায়ামিনের ভিতরে হলো ডাবল বন্ড, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে হলো গিয়ে ট্রিপল বন্ড। এটা খেয়াল রাখবা। তাহলে এই ক্রমটাকে মনে রাখতে গেলে বা তোমাদেরকে বসাইতে গেলে সবচেয়ে সুন্দর হয় এখানে যে নাইট্রোজেন ক্ষারগুলো এ গুড কেমিস্ট্রি টিচার, আবার এখান থেকে নিচ থেকে শুরু করবা এ গুড কেমিস্ট্রি টিচার, তাহলে তোমাদের এটা হবে। এখন ডিএনএ সূত্রগুলা দেখো একটার সাথে আরেকটা কিন্তু এই বিপরীত ভাবে অবস্থান করে, এবং একটা সূত্রের সাথে আরেকটা সূত্র কিন্তু পরিপূরক। তাহলে একটু পর্যন্ত এই যে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেন ক্ষার সংযুক্ত থাকবে, এই পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ক্ষার যখন সংযুক্ত থাকবে, তখন এই অংশটাকে বলা হবে যে নিউক্লিওসাইট। এই অংশটাকে বলা হবে নিউক্লিওসাইট। এই অংশটার নাম হলো নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট। দেখো আমি নিউক্লিওসাইট কাকে বলছি? পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন ক্ষার একসাথে সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হবে নিউক্লিওসাইট। আর নিউক্লিওসাইটের সাথে যদি ফসফেটকে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে এই তিনটা নিয়ে যেইটুকু গঠিত সেটাকে বলা হবে নিউক্লিওটাইড। আবার বলছি পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ক্ষার সংযুক্ত থাকলে এই দুইটা মিলে যেটা হয় সেটার নাম হলো নিউক্লিওসাইট। আর নিউক্লিওসাইট সাথে যদি আমি ফসফেটকে সংযুক্ত করে দেই তাহলে তিনটি নিয়ে যেটা গঠিত হবে সেটাকে বলা হবে নিউক্লিওটাইড। এইভাবে দেখো একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে এইভাবে সেম গঠন করে ডিএনএ অণু গঠন করে। তাহলে ডিএনএ অণুর গঠন থেকে আমরা ডিএনএ সংজ্ঞায়নটাকে এভাবে করতে পারি। ডিএনএ হলো এই দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের সরফিল গঠন। ডিএনএ অণু হলো ডিএনএ অণু হলো দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের সরফিল গঠন। দ্বিসূত্র ডাবল হেলিক্স যেটাকে বলা হয়, দ্বিসূত্র মানে ডাবল হেলিক্স। এই একটা সূত্র, এই আরেকটা সূত্র। তাহলে ডিএনএ হলো যে ডিএনএ হলো যে দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের সরফিল গঠন। পলিনিউক্লিওটাইড কিভাবে বললাম দেখো, এই যে ফসফেট, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার এই তিনটা মিলে কিন্তু একটা নিউক্লিওটাইড। এরকম ভাবে যখন অনেকগুলা নিউক্লিওটাইড একটার পর একটা সাজানো হয় ডিএনএ অণু গঠন করে তখন সেটাকে বলা হবে পলিনিউক্লিওটাইড। আর সরফিল কেন বলছি? ডিএনএ অণুর গঠনটা বাস্তবিক অর্থে দেখতে কিন্তু পেঁচানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ি। অথবা তোমরা যদি কল্পনা করো যে দুইটা সাপ যখন একটা আরেকটার সাথে পেঁচিয়ে থাকে তখন যেই রূপটা দেখা যায় সেটা কিন্তু ডিএনএ অণুর মতোই দেখা যায়। অথবা তোমরা অনেক সময় দেখতে পাবে যে বিভিন্ন বিল্ডিং এর বা স্টোরেজ বিল্ডিং এর দেখবে যে সিঁড়িগুলা কিন্তু এইরকম ভাবে পেঁচানো হয়ে এইরকম ভাবে পেঁচানো, অর্থাৎ ডিএনএ হলো যে পেঁচানো সিঁড়ি বা এই সরফিল আকার।
তাহলে আমরা কি কি শিখলাম? আমরা ডিএনএ অণু সম্পর্কে যেটা জানলাম যে ডিএনএ তিনটা উপাদান নিয়ে গঠিত। প্রথমটির নাম হলো যে পেন্টোজ সুগার, দ্বিতীয়টি হলো যে নাইট্রোজেন ক্ষার, তৃতীয়টি হলো যে অজৈব ফসফেট। এই পেন্টোজ সুগারের সাথে যদি অ্যাডিনিন নাইট্রোজেন ক্ষার সংযুক্ত থাকে তখন সেটার নাম হলো নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেটকে সংযুক্ত করে দেই, এই তিনটা নিয়ে যেটা গঠিত হবে সেটার নাম হলো নিউক্লিওটাইড। আরেকটা জিনিস, অ্যাডিনিনের সাথে অলওয়েজ থায়ামিনের বন্ধন হবে, গুয়ানিনের সাথে অলওয়েজ সাইটোসিনের বন্ধন হবে। কখনোই অ্যাডিনিনের সাথে গুয়ানিনের বন্ধন হবে না, বা কখনো থায়ামিনের সাথে সাইটোসিনের বন্ধন হবে না। তাহলে এখানে অ্যাডিনিন থায়ামিন হলো ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন হলো ট্রিপল বন্ড। এই জিনিসগুলোকে মনে রাখতে হবে এবং তোমরা সুন্দরভাবে এই ডিএনএ অণুর গঠনটাকে তোমরা এভাবে আঁকতে পারো। দেখো, ডিএনএ অণুর এই গঠনটা যদি কারো কাছে একেবারে কঠিন মনে হয় তাহলে তোমরা এই গঠনটাও তোমরা আঁকতে পারো, এবং তোমাদের আঁকার জন্য আমি ঠিক যেভাবে আঁকি তোমরা ইচ্ছা করলে সেভাবে আঁকতে পারো বাসায়। এরকম ভাবে স্কেল থাকলে তোমরা পরীক্ষার হলে স্কেল দিয়ে কাঠ পেন্সিল দিয়ে আঁকবা। হ্যাঁ, এভাবে আঁকার পরে তোমরা ঠিক এই কাজটা করবা। এই স্কেল যেটা করছো কাঠ পেন্সিল দিয়ে সেটাকে মুছে ফেলবা এইভাবে রাবার দিয়ে। দেখো, আমার আগের গঠনটা যদি কেউ আঁকতে না পারো তাহলে এটাও পরীক্ষায় এভাবে আঁকলো হবে। তাহলে আমরা দেখো দ্বিসূত্র, আমরা ডাবল হেলিক্স কথা বলছি, ডিএনএ হলো যে ডাবল হেলিক্স। এবং এই ডাবল হেলিক্স সম্পর্কে আমি যে কথাটি বলবো, যেটা সর্বপ্রথম মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে তারা এই মডেলটা উপস্থাপনা করেন এবং তাদের এই কাজের জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে আমরা জানি যে এখানে ডিএনএ অণুর দ্বিসূত্রকের ভিতরে থাকবে যে নাইট্রোজেন ক্ষারগুলা, সেখানে আমরা এটাকে লিখতে পারি এ গুড কেমিস্ট্রি টিচার। এখান থেকে আবার বিপরীত ভাবে তোমরা লিখতে পারো এ গুড কেমিস্ট্রি টিচার। তাহলে এডিনিনের সাথে থায়ামিন বন্ধন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডিনিন। তাহলে এরকম ভাবে তোমরা প্রত্যেকটাতে আঁকতে পারো। এখন ডিএনএ অণুর এই যে এটুক থেকে এটুক, এটা একটা পূর্ণ গুণন, এটুক থেকে এটুক এটা একটা পূর্ণ গুণন। আর এই পূর্ণ গুণনের মধ্যে একটু আগে আমি তোমাদেরকে যে নিউক্লিওটাইডের কথা বলছি, সেই এরকম 10টা নিউক্লিওটাইড এই পূর্ণ গুণনের মধ্যে থাকবে। তাহলে দেখো, ডিএনএ অণুর এই জায়গার ভিতর কয়টা নিউক্লিওটাইড থাকবে? 10টি নিউক্লিওটাইড অবস্থান করবে। আর এই এটুকের দৈর্ঘ্য হলো যে 36 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 36 অ্যাংস্ট্রম। তাহলে দেখো 1 অ্যাংস্ট্রম মানে হলো গিয়ে 10 টু দি পাওয়ার ইনভার্স 10 মিটার। তাহলে এটা এটুকের দৈর্ঘ্য হলো 36 অ্যাংস্ট্রম। তারপরে আর একটা নিউক্লিওটাইড থেকে উপর থেকে নিচে আরেকটা নিউক্লিওটাইড, এই দুইটার যে দূরত্ব, এই দুইটার দূরত্ব হলো গিয়ে 3.4 অ্যাংস্ট্রম। আর এই যে দেখো এটুকের ব্যাস, অর্থাৎ দ্বিসূত্রকের মাঝখানের ব্যাসটা হলো গিয়ে 20 অ্যাংস্ট্রম। এখন দেখো
এটা হলো ডিএনএ অণুর গঠন। তুমি প্রত্যেকটাতে এইভাবে অ্যাডেনিন গুয়ানিন নাইট্রোজেন ক্ষারগুলো দিতে পারো। হ্যাঁ, তাহলে এটা হলো ডিএনএ অণুর আরেকটি গঠন চিত্র। তাহলে বন্ধুরা আমি আবারও বলতেছি, ডিএনএ অণুর গঠনে আমরা তিনটা উপাদানের কথা বলছি। তিনটি উপাদান নিয়ে ডিএনএ অণু গঠিত। একটা হলো যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, আর দ্বিতীয় অজৈব ফসফেট এবং অজৈব ফসফেট। তারপরে এই যে এডিনিনের সাথে থায়ামিনের বন্ধন হবে, গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ধন হবে। এই জিনিসগুলোকে তোমরা ভালোভাবে স্টাডি করে মনে রাখবা, তাহলে তোমরা ডিএনএ অণুর গঠন পরীক্ষা যেভাবে আসুক তোমরা ডিএনএ সম্পর্কে আসলে তোমরা ভালোভাবে দিতে পারবা। তাহলে ডিএনএ এর সংজ্ঞাটা আবার আমি বলছি, ডিএনএ হলো দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সরফিল গঠন, এটাকে ডিএনএ বলা হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এখানে আমি বিদায় নিলাম। খুদা হাফেজ।